অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুরু করতে যাচ্ছি সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি রহস্য গল্প, সত্য সন্ধান। গল্পটি আমি ২টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি সত্য সন্ধান গল্পটির প্রথম পর্ব। অর্জুন শুনল টেলিফোনটা বাজছে। মাঝরাত্রে ফোন বাজলে বিছানা ছেড়ে উঠবে না বলে সে ঠিক করেছিল। ওই সময় মানুষ বাধ্য না হলে ফোন করে না। কিন্তু ইদানিং কিছু বোকা মানুষ রাত ১টা-১.৫টায় ফোন করে বলছে, আমি অর্জুনের সঙ্গে কথা বলতে পারি? হো, আপনিই অর্জুন? নমস্কার। আপনার অভিযান নিয়ে সমরেশ মজুমদার যেটা লিখেছেন তা কি সত্যি? ঘুম ভেঙে ফোন ধরে এইসব প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করে না। সে জানে তার বিভিন্ন কাহিনীর লেখককে ফোনে ব্যাপারটা জানালে শুনতে হবে, অত রাত্রে ফোন ধরো কেন? ঠিকই, কিন্তু খারাপ খবর যদি কেউ জানায়, মাঝরাত্রে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে, সাহায্য চেয়ে ফোন করেছে, অথবা কেউ মারা গিয়েছে বলে জানাচ্ছে, আর সে ফোন ধরবে না? রাত ১.৫টার পর তো এই ধরনের ফোন আসাই স্বাভাবিক। কিন্তু গত পরশু রাত ৩টের সময় একজনের ফোন এসেছিল। মৃত্যু সংবাদ শুনতে পারে বলে ঘুম ভেঙে ধড়মড়িয়ে উঠে রিসিভার তুলতেই শুনতে পেল, আমি আপনার সব অভিযানের গল্প পড়েছি। গোয়েন্দাদের সহকারী থাকে, আপনার নেই। আমাকে সহকারী হওয়ার সুযোগ দেবেন? নিঃশব্দে রিসিভার টেবিলের উপর নামিয়ে রেখেছিল অর্জুন। তারপরেই সে সিদ্ধান্ত নিয়েছিল রাত ১২টার পর আর ফোন ধরবে না। কোনো খারাপ খবর থাকলে তাকে ফোনে না পেলে নিশ্চয়ই সকালে আবার ফোন করবে। কিন্তু গতকাল কোনো ফোনই আসেনি। আজ ঘুম ভাঙল, কর্কশ আওয়াজ করছে টেলিফোনটা। ঘড়ির দিকে তাকালো অর্জুন। রাত ২টো বেজে ৭ মিনিট। বালিশ কানের উপর চেপে ধরল সে। না, ধরবে না, কিচ্ছুতেই না। বালিশের আড়াল শব্দটাকে খানিকটা কমজোরি করেছে। বাজতে বাজতে থেমে গেল ফোনটা। অর্জুন আবার ঘুমাবার চেষ্টা করতেই ফোন যেন দ্বিগুণ উৎসাহে বেজে উঠল। আবার বালিশ কানের উপর চেপে ধরল সে। খানিক পরে ফোনের আওয়াজের পাশে কলিং বেল বাজার শব্দ শুনতে পেল অর্জুন। এত রাত্রে কেউ দূর থেকে ফোনে পাগলামি করতে পারে, কিন্তু বাড়ি বয়ে এসে দরজায় বেলের বোতাম চেপে বাজে কথা বলবে না। মা বাড়িতে নেই, মালদায় মাসির বাড়িতে গিয়েছে দিন ৫-এর জন্যে। উঠতে হলো অর্জুনকে। দরজা খুলতেই সে অবাক হলো। পাশের বাড়ির মানিক জ্যাঠা আর ওপাশের বাড়ির সুশান্তদা দাঁড়িয়ে আছেন। মানিক জ্যাঠা বললেন, আমরা কি অন্যায় করেছি যে রাত্রে ঘুমোতে দেবে না? সুশান্ত বললেন, আমি ভাবলাম তুমি বোধহয় বাড়িতে নেই, ফোন ধরছো না কেন? অর্জুন বলল, এত আজে বাজে ফোন আসে। ওই ফোন থেকে কি ভয়ঙ্কর শব্দ বের হচ্ছে শুনতে পাচ্ছ? পুরো পাড়া কাঁপিয়ে দিচ্ছে। হয় ফোনের তার খুলে রাখো, না ফোনটা দয়া করে ধরো। কই, আমার বাড়িতে তো মাঝরাত্রে আজে বাজে ফোন আসে না। যাও, ধরো ওটাকে। দরজা বন্ধ করে দৌড়ে ফোনের কাছে আসতে না আসতেই ওটা আচমকা থেমে গেল। তার ফোনে কলার আইডেন্টিটি বোঝার যন্ত্রটা লাগাতেই হবে। বাড়িতে যখন সে থাকে না তখন কেউ ফোন করলে যন্ত্রে তার নম্বরটা ফুটে থাকবে। বিছানায় বসে মাথা নাড়ল সে। সত্যি লজ্জার ব্যাপার। মানিক জ্যাঠার মতো বয়স্ক মানুষও ঘুমোতে পারেননি এই যন্ত্রের শব্দে। হঠাৎ খেয়াল হলো যন্ত্রটার নিচের দিকে একটা নব আছে, যেটা ঘোরালে শব্দ হাই অথবা লো করা যায়। সে যন্ত্রটাকে তুলে দেখলো ওটা হাই করা হয়েছে। অর্জুন লো করে দিল। কানে কম শোনেন বলে মা বোধহয় হাই করে রেখেছেন। অর্জুন আবার বিছানায় শরীর এলিয়ে দিতেই মিহি স্বরে ডেকে উঠল টেলিফোনটা। সেই তেজ, সেই হুঙ্কার উধাও। বিড়াল ছানার মতো মিউ মিউ করছে এখন। এক লাফে বিছানা ছেড়ে এসে রিসিভার তুলে রাগে গলায় অর্জুন বলল, কে ফোন করছেন? হ্যালো, হ্যালো, আমি কি অর্জুন বাবুর সঙ্গে কথা বলছি? গলার স্বর অবশ্যই একজন বয়স্ক মানুষের, বেশ সরু শোনালো। হ্যাঁ, আমি অর্জুন। আজ বিকেলে আপনার নাম্বার পেয়েছি। স্কুলের মাস্টার মশাই দয়া করে জোগাড় করে দিলেন। তারপর সন্ধে হয়ে গেল, তাই ভাবলাম সকালেই ফোন করব। আপনার ঘুম ভাঙালাম না তো? এখন রাত ২:৩০। হ্যাঁ, সে কি? আগে তো ভোর ৫টায় ঘুম ভাঙতো, এখন ৩ ঘন্টা আগেই?
ছি, ছি, ছি। ঘড়ি দেখিনি। ঘুম ভাঙল বলে ভাবলাম ভোর হয়ে গেছে। আপনি কোত্থেকে কথা বলছেন? আমি খুব দুঃখিত। এখন রেখে দেই। রোদ উঠলে ফোন করব। কোনো দরকার নেই। আপনি কে, কোত্থেকে কথা বলছেন দয়া করে বলুন। আমার নাম গোকুল, গোকুলচন্দ্র দাস। ওড়িশার চিল্কা হ্রদের কথা শুনেছেন তো? সেই হ্রদের গায়ে চিকামাটি নামে একটি গাঁয়ে থাকি। ভুবনেশ্বর থেকে আসতে হয় এখানে। লোকে চিল্কায় বেড়াতে যায় অন্য দিক দিয়ে। একটু কাশলেন গোকুলবাবু। বেশ, বলুন, আমাকে কেন ফোন করেছেন? আমি শুনেছি আপনি সত্য সন্ধান করেন। কথাটা কি সত্যি? আমি চেষ্টা করি। আপনি কি আমার এখানে আসতে পারবেন? যাতায়াতের গাড়ি ভাড়া ছাড়া উপযুক্ত সম্মান দক্ষিণা নিশ্চয়ই দেব। টেলিফোনে কারণটা বলা যাবে না। আপনি যদি অনুগ্রহ করেন তাহলে যে কদিন বাঁচবো একটু শান্তিতে কাটাতে পারবো। কিন্তু ব্যাপারটা কি তা না জানলে? ওই যে বললাম, টেলিফোনে বলা যাবে না। বাতাসে কথা ওড়ে এখানে। কদমতলা, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ লিখলেই তো আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, বেশ। আমি আমার এখানে কিভাবে আসতে হবে লিখে পাঠিয়ে দিচ্ছি। অনুগ্রহ করে নিরাশ করবেন না। আচ্ছা, রাখি। রিসিভার ঠিক জায়গায় রেখে শুয়ে পড়ল অর্জুন। গোকুলবাবু অবশ্যই বৃদ্ধ। সম্ভবত চোখে কম দেখেন। ঘুম ভাঙলেই ভেবে নেন ভোর হয়ে গেছে। ওর কথা শুনে মনে হচ্ছিল উনি খুব ভয়ে ভয়ে আছেন। কেউ যদি ওর ক্ষতি করতে চায় তাহলে সে ওখানে গিয়ে কি করবে? তার জন্য পুলিশ আছে। পুলিশের কাছে যাচ্ছেন না কেন উনি? তার কাজ সত্য সন্ধান করা, কারো বডিগার্ড হওয়া নয়। কেউ ওকে আক্রমণ করতে চায় আর সে গিয়ে ওকে রক্ষা করবে, এটা তার প্রফেশন নয়। কিন্তু ভদ্রলোকের ঠিকানা বা ফোন নাম্বার জানা গেল না। বললেন টাকা পাঠাবে, সেই সঙ্গে ঠিকানা। তেমন হলে টাকা ফেরত দিতে হবে। 3 দিন পরে কুরিয়ারে খামটা এলো। সই করে তার মুখ খুলে অর্জুন প্রথমে একটা চিঠি দেখতে পেল, তারপর 2টো 1000 টাকার নোট। খামের ভেতর টাকা ভরে কুরিয়ারে পাঠানো বেআইনি কাজ। ধরা পড়লে শাস্তি হওয়াই উচিত। গোকুলবাবুর মতো বয়স্ক মানুষ কি নিয়মটা জানেন না? চিঠিটি ইংরেজিতে লেখা, বাংলায় সেটা এমন: আমার ভাইপো শহরে যাচ্ছে, তার হাত দিয়ে খামটা পাঠাচ্ছি। সে শহরে গিয়ে কুরিয়ার অফিসে জমা দিয়ে দেবে যাতে আপনার হাতে পৌঁছতে দেরি না হয়। আপনার এখানে আসার ভাড়া এবং পথ খরচের জন্য সামান্য কিছু পাঠালাম। বাধ্য হয়েই এই খামটাকে ব্যবহার করেছি, মার্জনা করবেন। এবার কাজের কথা বলি। আপনাকে জলপাইগুড়ি থেকে ভুবনেশ্বরে আসতে হবে। এমন ট্রেনে আসবেন যা আপনাকে সকালে ভুবনেশ্বরে পৌঁছে দেবে। ভুবনেশ্বর থেকে বাস চিকামাটিতে আসে দিনে একবার। বাসে আসবেন না, কষ্ট হবে। আপনি ট্যাক্সি নেবেন। যাতায়াতে যা ভাড়া নেবে তা এখানে এলে দিয়ে দেওয়া হবে। আমার টেলিফোন নাম্বার ওপরে ছাপা আছে, কিন্তু অর্ধেক সময় লাইন ডেড হয়ে থাকে। তবু রওনা হওয়ার আগে দয়া করে ফোন করলে ভালো হয়। ইতি, গোকুলচন্দ্র দাস। জলপাইগুড়ি থেকে ওড়িশার ভুবনেশ্বরে যাওয়ার পথ 2টো। সোজা কলকাতায় গিয়ে ট্রেন ধরা, নয়তো কলকাতাকে এড়িয়ে যেসব ট্রেন খড়গপুর হয়ে দক্ষিণে চলে যায় সেই ট্রেনে যাওয়া। অর্জুন প্রথমটাই ব্যবহার করল। তিস্তা তোরসা এক্সপ্রেস তাকে যখন শিয়ালদায় পৌঁছে দিল তখন ভোর 5:15। সেখান থেকে ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে জানলো একটু বাদে ধৌলি এক্সপ্রেস ছাড়বে যেটা ভুবনেশ্বরে যাবে। বেলা 2টোয় ভুবনেশ্বর স্টেশনে নেমে বাইরে এসে অর্জুন বুঝতে পারল দিনের আলো এখনো ঘন্টা আড়াই থাকবে। স্টেশনের সামনের একটা রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার দিল সে। টেবিলের উল্টো দিকে বসে এক ভদ্রলোক ইংরেজি কাগজ পড়ছিলেন। হঠাৎ কাগজ সরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, পুরীতে যাচ্ছেন? মাথা নাড়ল অর্জুন। না। ও, আজ পুরীর রাস্তায় অবরোধ চলছে, তাই বললাম। ভদ্রলোক বাঙালি নন, উড়িষ্যার মানুষ। বাংলা বলছেন বিশেষ উচ্চারণে। অর্জুন জিজ্ঞাসা করল, চিকামাটি যেতে হলে কি পুরীর রাস্তা ধরতে হবে? চিকামাটি? ভদ্রলোক অবাক হলেন। আপনি চিকামাটিতে যাবেন? হ্যাঁ। এর আগে গিয়েছেন? না। যতদূর জানি ওখানে কোনো হোটেল নেই। নিশ্চয়ই পরিচিত মানুষের ওখানে আছেন। ঠিক
পরিচিত নন, ফোনে আলাপ হয়েছে। ভদ্রলোক ঘড়ি দেখলেন। একটু দেরি করে ফেলেছেন। আমি বলবো আজকের রাতটা ভুবনেশ্বরে কাটিয়ে কাল ভোরে রওনা হন। রাস্তা খুব খারাপ, ঘন্টা 2 লেগে যেতে পারে। পথে বিশাল জঙ্গল পড়বে। রিস্ক না নেওয়াই ভালো। রিস্ক বলছেন কেন? কিছু একটা বলতে গিয়ে সামলে নিলেন ভদ্রলোক। ওসব নাইবা শুনলেন। কাল সকালে গিয়ে বিকেলের মধ্যে কাজ সেরে ফিরে আসতে পারবেন। সেটাই ভালো হবে। ভদ্রলোক উঠে গেলেন। খাবার এলো, রান্না ভালো। খেয়ে তৃপ্তি পেল অর্জুন। ইতিমধ্যে 45 মিনিট কেটে গেছে। কিন্তু ট্রেনে টুকটাক যা খেয়েছিল তাতে খিদেটা আরও বেশি বেড়ে গিয়েছিল। দাম মিটিয়ে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সে জিজ্ঞাসা করল, আচ্ছা, ভুবনেশ্বরের বাইরে যাওয়ার ট্যাক্সি কোথায় পাবো? ম্যানেজার বললেন, ওই স্টেশনের ট্যাক্সি তো বাইরে যায়, তবে আজ পুরীতে যাওয়া যাবে না। আমি চিকামাটিতে যাব। ভদ্রলোকটি বড় বড় চোখে তাকালেন। ওখানেই থাকেন নাকি? না না, প্রথমবার যাচ্ছি। আজকের কাগজ পড়েননি? না। নিচ থেকে একটি খবরের কাগজ বের করে 3 নম্বর পাতা খুলে সামনে এগিয়ে দিলেন ম্যানেজার। পড়ুন। অর্জুন দেখল ওটা ওড়িয়া ভাষার কাগজ। সে মাথা নাড়ল। আমি আপনাদের ভাষা পড়তে জানি না। কেউ কথা বললে অল্প অল্প বুঝতে পারি। ভদ্রলোক একটু ভাবলেন। তারপর বললেন, চিকামাটি যেতে যে ফরেস্ট পার হতে হয় সেখানে প্রায়ই মার্ডার হয়। কাল নকুলচন্দ্র দাস নামে একটি ছেলে মোটর বাইকে ফিরছিল। তার মোটর বাইক রাস্তার একপাশে পাওয়া গেছে। ছেলেটার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাই দিনের আলো নিভে গেলে ওখানে না যাওয়াই ভালো। বেরিয়ে এলো অর্জুন এবং তখনই তার খেয়াল হলো তাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তার নাম গোকুলচন্দ্র দাস। এই নকুলচন্দ্র কি তার আত্মীয়? সে একটা টেলিফোন বুথে ঢুকে গোকুলচন্দ্রকে ফোন করলো, কিন্তু কোনো শব্দ নেই। নিজের মোবাইলে স্টেশন থেকে নেমেই দেখেছিল সে কোনো টাওয়ার নেই। দেরি হয়ে যাচ্ছে দেখে সে ট্যাক্সিওয়ালাদের কাছে এলো। চিকামাটির নাম শুনে সবাই মাথা নাড়তে শুরু করলো। একজন বলল, না দাদা, ওই জঙ্গল পার হতে সন্ধে হয়ে যাবে। ফেরার সময় রাতের অন্ধকারে হেডলাইট জ্বালতে হবে। পাগল ছাড়া কেউ যাবে না। বাস পাওয়া যাবে কোথায়? লাস্ট বাস 1টার সময় বেরিয়ে গেছে। অর্জুন এদের কথায় আস্থা না রেখে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলো। হ্যাঁ, কথাটা মিথ্যে নয়। লাস্ট বাস চলে গিয়েছে। বাস স্ট্যান্ডের কর্মচারী বাঙালি। বললেন আগে 4টের সময় লাস্ট বাস ছাড়ত। এখন ভূতের ভয়ে দিনে দিনে চলে যেতে চায়। ভূতের ভয়? হ্যাঁ, একটার পর একটা খুন হচ্ছে, অথচ খুনই ধরা পড়ছে না। লোকে বলে ভূতের কাজ। অর্জুন যে চিকামাটি যেতে চায় তা কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ডেও প্রচারিত হয়ে গেল। খানিক পরে একটি বেঁটে অথচ শক্তপোক্ত চেহারার লোক ওর সামনে এসে দাঁড়ালো। আপনি যাবেন? হ্যাঁ, কিন্তু অর্জুন অবাক হলো। শুনুন, আমি প্রাইভেট গাড়ি খাটাই। আমারই গাড়ি, কিন্তু চিকামাটি যাব না। চিকামাটিতে রাস্তায় যে ফরেস্টটা পড়ে সেখানে ঢুকবো না। তার আগে শালতিগুড়ি নামে যে জায়গা আছে সেই অবধি আপনাকে নিয়ে যেতে পারি। ওখান থেকে চিকামাটি কত দূর? মিনিট 40। যাব কি করে? লাক ভালো থাকলে একমাত্র ওখান থেকেই গাড়ি পেতে পারেন। লোকাল ড্রাইভাররা রাস্তা ভালো চেনে, সাহসীও হয়। অর্জুনের মনে হলো এছাড়া কোনো পথ নেই। প্রাইভেট অ্যাম্বাসাডর গাড়ি ছুটছিল বেশ জোরে। হঠাৎ অর্জুনের মনে হলো রাস্তায় এরকম সমস্যা হবে তা নিশ্চয়ই গোকুলচন্দ্র জানেন। জেনেও তাকে জানাননি। অবশ্য তিনি লিখেছিলেন ভোরের দিকে ভুবনেশ্বরে নামতে। তখন নামতে পারলে ট্যাক্সিওয়ালারা যেতে আপত্তি করত না। কিন্তু ভোরের ট্রেন হাওড়া থেকে ধরতে গেলে গোটা দিন ওখানে কাটাতে হতো। গাড়ি চালাতে চালাতে ড্রাইভার ভদ্রলোক বললেন, প্রথম যাচ্ছেন? হ্যাঁ। কাজে? হ্যাঁ। আমার কথা যদি শোনেন তাহলে আজকের রাতটা শালতিগুড়িতে থেকে তারপরে যান। একটা সাধারণ হোটেল আছে। একটাই তো রাত। ও হ্যাঁ, দেখলেন তো, কেউ আসতে রাজি হলো না। রিটার্ন ভাড়া দিয়ে দেবেন। আমি যার কাছে যাচ্ছি তিনি বলেছেন ওখানে গেলে ভাড়া দিয়ে দেবেন। সর্বনাশ! তাহলে আমাকে ভাড়া দেবে কে? আমি তো যাচ্ছি না।
আপনাকে কত ভাড়া দিতে হবে? 1000 হয়। আপনি না হয় 800 দেবেন। গাড়ি যখন শালতিগুড়িতে পৌঁছালো তখন সূর্যের আলো আকাশে লেগে আছে অর্জুন দেখল। শালতিগুড়ি একটা ছোট্টখাট্ট গঞ্জ। এখনো আলো জ্বলেনি। আসার সময় আরো কিছু গল্প হয়েছিল। অর্জুন বলল, বেণুগোপাল ভাই, একটু জোরে গেলে আধার নামার আগেই আমরা চিকামাটি পৌঁছে যেতে পারি। তারপর যখন ফিরবো তখন কি হবে? সংসারী মানুষ, জেনে শুনে সংসার ভাসিয়ে দেব? কাল সকালে গাড়ি পাওয়া যাবে, পাশে আমার ডেড বডি। বেণুগোপাল বললেন, রাত্রে নাই বা ফিরলেন, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব। আর 800 টাকা কেন? আপনি ওই 1000ই নেবেন, প্লিজ। মাথা নাড়লেন বেণুগোপাল। এই জন্যেই বলে কাস্টমারদের সঙ্গে বেশি কথা বলো না। যাকে, কপালে যা আছে তাই হবে। দয়া করে জঙ্গলের মাঝখানে থামতে বলবেন না। আমি 4th গিয়ারের নিচে নামবো না। মিনিট 5 মধ্যে জনবসতি ছাড়িয়ে এলো গাড়ি। অর্জুন লক্ষ্য করছিল দুপাশের লোকজন বেশ কৌতূহলী হয়ে তাদের দেখছে। বেণুগোপালও সেটা লক্ষ্য করে বললেন, ওই যে দেখুন, পাবলিক ভাবছে 2 পাগল আত্মহত্যা করতে যাচ্ছে। কিছু হবে না, অর্জুন হাসল। ভয় বড় ছোঁয়াচে রোগ। আমরা যাচ্ছি দেখলে অনেকে সাহস পাবে। চলুন। একটু বাদেই জঙ্গল ঘন হয়ে এলো। পিচের সরু রাস্তাটাকে ঘন চুলের মাঝখানের সিথির মতো মনে হচ্ছে। প্রায় 80 কি 90 স্পিডে গাড়ি ছুটছে। আকাশে এখনো আলোর আভাস, কিন্তু জঙ্গলে ছায়া নেমেছে। হালকা ছায়া। সব কিছু স্পষ্ট দেখা যায়। দূরে দুটো হরিণ দৌড়ে রাস্তা পার হয়ে গেল। অর্জুন জিজ্ঞাসা করল, এই জঙ্গলে কি পশু আছে? বেণুগোপাল জবাব দিলেন না। 2 হাতে স্টিয়ারিং চেপে শিরদাঁড়া সোজা করে বসে আছেন। অর্জুন জিজ্ঞাসা করল, বাঘ আছে নাকি? বেণুগোপাল তেমনই চুপচাপ। বুদ্ধদেব গুহর বইতে পড়েছি ওড়িশার জঙ্গলে হিংস্র প্রাণীর অভাব নেই। অর্জুন বলল, একটু চুপ করুন প্লিজ। কথা বললে টেনশন কমে যায় বেণুগোপাল বাবু। বেণুগোপাল কোনো কথা বললেন না। মিনিট 20 যাওয়ার পর আস্তে আস্তে তার শরীর শিথিল হলো। হেলান দিয়ে গাড়ি চালাতে লাগলেন। অর্জুন জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন তো? এখন আছি। উফ, কি হলো? বাঁদিকে খ্রিস্টানদের কবরখানা ছিল। তো? আপনি বুঝবেন না, চুপচাপ থাকুন। ওরা যখন চিকামাটিতে ঢুকলো তখন বাড়িতে শঙ্খ বাজছে। আলো জ্বলে উঠেছে। একটা দোকানের সামনে গাড়ি দাঁড় করানো মাত্র 3-4টি লোক ছুটে এলো। সব ঠিক ছিল? রাস্তায় কিছু দেখেননি তো? বেণুগোপাল কথা না বলে দ্রুত মাথা দুপাশে দোলাচ্ছিলেন। দেখিনি। একজন জিজ্ঞাসা করলেন, রাত্রেই ফিরে যাবেন নাকি? বেণুগোপাল বললেন, আমাকে কি পাগল মনে হচ্ছে ভাই? অর্জুন জানলার কাছ নামিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, গোকুলচন্দ্র দাস কোথায় থাকেন? একজন বলল, সোজা যান, বাঁ দিকের প্রথম 3 তলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। ওরকম বাড়ি এদিকে আর নেই। কিন্তু ওর শরীর বেশ খারাপ। যা হয়ে গেল। কি হয়েছে? সে কি, আপনি জানেন না? পরশু ওর ভাইপো নকুল ওই ফরেস্ট থেকে উধাও হয়ে গিয়েছে। তার মোটর বাইকটা রাস্তার একপাশে পড়েছিল। দিনের বেলায় প্রায়ই সে শালতিগুড়িতে যেত। পরশু সন্ধ্যের পরে ফিরছিল। সে যে কোথায় গিয়েছে তা পুলিশও বলতে পারছে না। বেণুগোপাল গাড়িটা গোকুলচন্দ্রের বাড়ির সামনে দাঁড় করালে অর্জুন দেখল দোতলায় আলো জ্বলছে। 1 তলা এবং 3 তলা অন্ধকারে ঢাকা। বাড়ির গেট ভেতর থেকে তালাবন্ধ। কয়েকবার হর্ন বাজানোর পর বাগানের আলো জ্বলে উঠল। একজন লোক ভেতর থেকে বেরিয়ে গেটের কাছে এসে জিজ্ঞাসা করল, আপনি কে? কাকে চান? অর্জুন গাড়ির বাইরে নেমে দাঁড়িয়েছিল। বলল, গোকুলচন্দ্র বাবুর সঙ্গে দেখা করব। উনি তো কারোর সঙ্গে দেখা করছেন না, শরীর খারাপ। লোকটি বলল, আমার সঙ্গে দেখা করবেন। বলুন জলপাইগুড়ি থেকে অর্জুন এসেছে। হো হো, আপনি? আপনার নাম বাবু কদিন থেকেই বলছেন, কিন্তু আপনি এই অন্ধকারে জঙ্গল পার হয়ে এলেন কি করে? গেটের তালা খুলতে খুলতে লোকটি প্রশ্ন করল। ইনি বেণুগোপাল বাবু, অনুগ্রহ করে নিয়ে এসেছেন। গেট খোলার পর গাড়ি ভিতরে ঢুকলে আবার তালা বন্ধ করলো লোকটা। ওদের 1 তলার ঘরে নিয়ে গিয়ে আলো জ্বাললো লোকটা। অর্জুন বেণুগোপালকে বলল,
আপনি এখানে অপেক্ষা করুন, আমি দেখা করে আসি। লোকটাকে অনুসরণ করে দোতলায় ওঠার সময় কান্নার আওয়াজ কানে এলো। থামছেন, কিন্তু আবার কাঁদছেন মহিলা। দোতলায় উঠে বাঁদিকের ঘরে দরজায় লোকটা দাঁড়ানো মাত্র বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো। কে রে হরিপদ? আজ্ঞে অর্জুন বাবু, জলপাইগুড়ি থেকে এসেছেন। হ্যাঁ? কোথায়? নিয়ে আয়, নিয়ে আয়। যাক, আর আমার চিন্তা নেই। অর্জুন ভেতরে ঢুকল। ঘরের একপাশে বিশাল পালঙ্ক থেকে যিনি নামার উদ্যোগ নিচ্ছেন, তিনি বৃদ্ধ মানুষ, শীর্ণ, খুব ফর্সা, পরনে ধুতি আর ফতুয়া। দুহাত জড়ো করে অর্জুন বলল, নমস্কার। 3 সেকেন্ড চুপচাপ দেখে এগিয়ে এসে অর্জুনের হাত ধরে চাপা স্বরে কেঁদে ফেললেন। আমার একমাত্র বংশধর উধাও হয়ে গেল। মন বলছে সে আর বেঁচে নেই। আপনি শান্ত হন, কি ঘটেছে আমাকে বলুন। বলবো, সব বলবো। তারপর আবার তাকালেন অর্জুনের মুখের দিকে। মাস্টার বলেছিল বটে, কিন্তু বয়স এত অল্প তা বলেনি। আপনি কত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত, ক্ষুধার্ত। আজ রাত্রে খেয়ে দেয়ে বিশ্রাম করুন, কাল সকালে সব বলবো। আমি একটুও ক্লান্ত নই, আপনি বসুন। গোকুলচন্দ্র ঘরের একপাশে রাখা চেয়ারে বসলেন, অর্জুন তার উল্টো দিকে। একটু ভেবে কথা বলতে গিয়েও মাথা নাড়লেন গোকুলচন্দ্র। আসল কথা কাল বলবো, রাত্রে বলতে সাহস হচ্ছে না। আমার ভাইপো নকুলকে আমি পই পই করে বলেছি যে শালতিগুড়িতে গেলে সকালে যাবে, দুপুরের মধ্যে ফিরে আসবে। তাই আসতো। পরশু যে ওর কি হলো, মোটর বাইকটা পাওয়া গেল, সে নেই। পুলিশ বলছে কেউ তাকে কিডন্যাপ করেছে। সেটা করলে তো ওর মুখ দেখার জন্য করবে না, টাকার জন্যে বা অন্য কিছু চেয়ে বাড়িতে খবর পাঠাবে। 2 দিন চলে গেল, কেউ সেসব করেনি তো। উনি শালতিগুড়িতে কি কোনো কাজে যেতেন? রোজ ওর যাওয়া আসার সময় এক ছিল? না না, শালতিগুড়িতে পোস্ট অফিস, সরকারি কিছু অফিস আছে, ব্যাংক আছে। আপনাকে কুরিয়ার করার জন্য সে শালতিগুড়িতেই গিয়েছিল, কিন্তু ইদানিং খবর পাচ্ছিলাম সে অন্য কারণে শালতিগুড়িতে যাওয়া পছন্দ করত। ওখানে ব্যাংকে কাজ করে এক মহিলার সঙ্গ পেতে বোধহয় তার ইচ্ছে করত। কাজ থাক না থাক, গেলেই নাকি সে ব্যাংকে যেত। পুলিশ বলছে সেই মহিলার সঙ্গে গল্প করতে গিয়ে তার দেরি হয়ে যায়। যখন খেয়াল হয় তখন সন্ধে হয়ে গেছে। পুলিশকে মহিলা বলেছেন তিনি ওকে বারংবার নিষেধ করেছিলেন ফিরে যেতে। আবার যতক্ষণ না ওর শরীর দেখছি ততক্ষণ তো ও নেইও বলতে পারছি না। ওর বাবা মারা গিয়েছিল জলে ডুবে, সে থেকে আমিই ওদের সব। খবর পাওয়ার পর থেকে ওর মা কেঁদেই যাচ্ছে। কি যে করি। ওই জঙ্গলের এই বদনাম কবে থেকে শুরু হয়েছে? একটু আধটু তো অনেককাল ধরেই ছিল। বাধ্য না হলে জঙ্গলে কেউ ঢুকতো না, তবে পিচের রাস্তায় যাতায়াতে কোনো বিঘ্ন ঘটতো না। ঠিক কোন জায়গায় ওর মোটর বাইকটা পাওয়া গিয়েছে? আপনি বুঝতে পারবেন না বললে, রাস্তা থেকে দেখা যায় না। এককালে খ্রিস্টানদের কবরখানা ছিল জঙ্গলের ভেতরে। তখন এই অঞ্চলে অনেক খ্রিস্টান পরিবার ছিল। প্রায় 200-250 বছর আগের কথা। আমার জন্মের আগেই ওটা বন্ধ হয়ে যায়। ধর্মবিশ্বাসে আঘাত লাগতে পারে ভেবে বন দপ্তর কবরখানায় হাত দেয়নি। জঙ্গলে ভরে আছে জায়গাটা। জোরে জোরে শ্বাস ফেললেন গোকুলচন্দ্র। অর্জুন বলল, একটা অনুরোধ করতে পারি? নিশ্চয়ই। আমাকে যিনি এখানে এনেছেন তার নাম বেণুগোপাল। অনেক অনুরোধ করে তাকে এখানে আনতে পেরেছি। এই রাত্রে ওর পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়, তাই এখানে আজকের রাতটা ওর থাকার ব্যবস্থা করে দিন। বৃদ্ধ অর্জুনের দিকে তাকালেন। আপনি তো ওকে আজকের আগে দেখেননি। না। মানুষটি কেমন তাও আপনার জানা নেই। বেণুগোপাল নামে কোনো ট্যাক্সি ড্রাইভার আছে বলে আমি শুনিনি। হুট করে একজনকে বাড়িতে রেখে বিপদ হবে না তো? উনি নিজের প্রাইভেট গাড়ি চালান, ঠিক ট্যাক্সি ড্রাইভার নন।
দোনোমনা করেও শেষ পর্যন্ত রাজি হলেন গোকুলচন্দ্র। আপনি বলছেন বলে আমি রাজি হচ্ছি। তারপর গলা তুলে ডাকলেন, হরিপদ, হরিপদ। প্রায় তৎক্ষণাৎ দৌড়ে এলো হরিপদ। আজ্ঞে। ড্রাইভার লোকটিকে বাগানের ওপাশের গেস্ট রুমে নিয়ে যাও। যত তাড়াতাড়ি পারো ওকে রাতের খাবার দিয়ে বলবে ভালো করে দরজা বন্ধ করে শুয়ে পড়তে। রাত্রে যেই ডাকুক বা দরজায় শব্দ করুক, ও যেন জানালা দরজা না খোলে। যাও। গোকুলচন্দ্র কথা শেষ করতেই হরিপদ ছুটল। গোকুলচন্দ্র বললেন, চলুন, আপনাকে শোয়ার ঘরে পৌঁছে দিই। না না, আপনি অসুস্থ মানুষ, আপনাকে যেতে হবে না। হরিপদ আসুক। অসুস্থ ছিলাম, আপনাকে দেখে বেশ বল পাচ্ছি। চলুন। করিডোর দিয়ে শেষ ঘরটিতে এসে গোকুলচন্দ্র বললেন, বাথরুম টয়লেট সব সঙ্গেই আছে, আপনি বিশ্রাম নিন। একটু বাদে হরিপদ এসে চা জল খাবার দিয়ে যাবে। ডিনার যখন খাবেন বলে দেবেন। একটাই অনুরোধ, রাতে বারান্দায় আসবেন না। কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করল অর্জুন। গম্ভীর মুখে গোকুলচন্দ্র বললেন, বৃদ্ধের অনুরোধ রাখুন, কাল সকালে সব বলবো। এই বাড়ির রান্না বেশ ভালো। রাত 9:30টায় ডিনার শেষ। এত তাড়াতাড়ি খাওয়া বা শোয়ার অভ্যেস নেই অর্জুনের। হরিপদ এঁটো থালা বাসন তুলে নিচ্ছিল। অর্জুন জিজ্ঞাসা করল, গোকুলচন্দ্রবাবুর খাওয়া হয়ে গিয়েছে? অনেকক্ষণ। খান তো দুটো রুটি আর দুধ। এই বাড়িতে কজন থাকেন? 3 জন, দাদাবাবুকে নিয়ে। আর আমি, ঠাকুর আর মালি। মালি অবশ্য সকালে এসে বিকেলে চলে যায়। দাদাবাবুকে তো পাওয়া যাচ্ছে না। মা তো কিছু মুখেই তুলছেন না, সারাক্ষণ কেঁদে চলেছেন। আর কোনো আত্মীয় স্বজন নেই? আছেন, বড়বাবুর খুড়তুতো ভাই আছেন 2 জন, ভুবনেশ্বরে থাকেন। তবে এই বাড়িতে আসা যাওয়া নেই। ওদের একজন আবার খুব নামকরা তান্ত্রিক। ভুবনেশ্বরে তার বড় আশ্রম আছে। বড়বাবু তার মুখ দর্শন করতে চান না। কেন? আমি বিবাদের কারণ জানি না। বেরিয়ে যাওয়ার আগে হরিপদ বলল, একটা কথা, ভুলেও রাতে দরজা খুলে বাইরে যাবেন না। এই যে আমি ঘরে ঢুকবো আর বের হব না, কথাটা মনে রাখবেন। তোমার বড়বাবুও একই কথা বললেন, কিন্তু কেন নিষেধ করলেন বললেন না। হরিপদ একটু ইতস্তত করল, তারপর বলল, তেনারা আসেন। তেনারা কারা? যারা দুর্ঘটনায় মারা যান। বড়বাবুর ধারণা ওই তান্ত্রিক তাদের এই বাড়িতে পাঠায়। তবে হ্যাঁ, তারা ঘরে ঢুকতে পারে না। বাগানে বারান্দায় ঘুরে বেড়ায় রাতভর, ছাদেও যায়। আসবেন না বাবু, আমি নিজের চোখে দেখেছি। হরিপদ খুব গম্ভীর। বাহ, এখানে এসে তো ভালোই হলো। অনেক দিনের ইচ্ছে ছিল ওদের দেখার। না বাবু, আপনি ভুলেও ওই কাজটা করবেন না। হরিপদ দ্রুত বেরিয়ে গেল। ওর যাওয়ার ভঙ্গি দেখে হাসি পেল অর্জুনের। রাত যত বাড়তে লাগলো তত বাড়িটার উপর নৈঃশব্দ যেন চেপে বসছিল। কোথাও কোনো শব্দ নেই, আলো জ্বলছে না একটাও। শুধু এই বাড়ি নয়, চিকামাটিতেও কেউ কোনো শব্দ করছে না। ঘুম আসছিল না অর্জুনের। রাত 12টা নাগাদ ওর মনে হলো বাড়িটাকে একবার ঘুরে দেখলে কেমন হয়। মনে হওয়া মাত্র সে উঠে দাঁড়ালো। তারপর ব্যাগ খুলে রিভলভার বের করে দেখে নিল ওটা ঠিকঠাক আছে কিনা। সন্তর্পণে দরজা খুলল সে। একটুও শব্দ হলো না। করিডোরে নিশ্ছিদ্র অন্ধকার। সে বাইরে বেরিয়ে এসে কোণের থামের গায়ে গিয়ে দাঁড়ালো। নিচে বাগান, বাগানের ওপাশে রাস্তা। নিচে অন্ধকারের মধ্যেও বেণুগোপালের গাড়িটাকে আবছা দেখা যাচ্ছে। ওটা যে গাড়ি তা না জানা থাকলে মনে হতো একটা কালচে ঢিপি পড়ে আছে। মিনিট 15 চুপচাপ দাঁড়িয়ে থাকার পর অর্জুন এগোলো। ওপাশে গোকুলচন্দ্রের ঘর। মাঝখান দিয়ে সিঁড়ি উপরে উঠে গেছে, নিচেও নেমেছে। এখন এই রাত্রে মহিলার কান্না আর শোনা যাচ্ছে না। নিচে নেমে এসে হাতের স্পর্শে অর্জুন বুঝতে পারলো বাইরে যাওয়ার দরজায় তালা ঝোলানো আছে। অতএব তাকে ফিরে আসতে হলো উপরে। ঘরে ঢোকার আগে বাগানের দিকে তাকালো সে। গাছেরা স্থির ছিল,
কিন্তু হাওয়া বইতেই পাতা সমেত ডালগুলো নড়ে উঠল। হাওয়ার তেজ বাড়তেই গাছগুলো যেন দুমড়ে মুচড়ে নেচে যাচ্ছিল। শব্দ হচ্ছিল সেই কারণেই। তারপর কান্নাটা কানে এলো। খুব করুণ সুরে কেউ কাঁদছে। এই কান্না গোকুলচন্দ্রের ভ্রাতৃবধূর নয়। অর্জুন ঘরে ঢুকে ব্যাগ থেকে টর্চ বের করে দরজার দিকে এগোতেই হাওয়ার ধাক্কায় পাল্লা দুটো এলোপাথাড়ি খুলছিল আর বন্ধ হচ্ছিল। অর্জুন মন পাল্টালো। দরজার ছিটকিনি লাগিয়ে সে আলো নেভালো। বন্ধ ঘরে কোনো আলো ঢুকছে না। এই হাওয়া কি প্রায়ই এখানে বয়ে যায়? আর এই কারণে কি গোকুলচন্দ্র রাতটাকে ভয় পেয়ে এসেছেন? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা রহস্য গল্প সত্য সন্ধান এর প্রথম পর্ব। গল্পটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।